হবে খেলা। আয় তুই আয়, আরো যেগুলো পিছনে পেছনে আছে তোরা আয়। ভাই আমরা তো একটাই ডিসিশন নিয়েছি, খাঁচার ভেতর চিল পাখি কেমনে আসে যায় এটা আসলে বোঝার কিন্তু সুযোগ নাই। শিয়ালের মতন 100 দিন বাঁচতে চায় না, বাঘের মতন বীরের মতন একদিন বাঁচতে চাই। মাঝে মাঝে কৌশল অবলম্বন করতে হয়। বাঘ যখন এক কদম পেছনে যায় তার মানে এই না যে বাঘ ভয় পেয়ে গেছে, বরং আরো শক্তি নিয়ে নতুন ভাবে আক্রমণ করারই পরিকল্পনা করে। মাটি কাঁপাই দেওয়ার মতন অবস্থা হয়েছে এই প্রথম এতটা, কিন্তু আর মাত্র 5 দিন বাকি। কি করবেন জেনারেল ওয়াকার? আজকের আলোচনায় পুঙ্খানুপুঙ্খ রূপে বিশ্লেষণ। এত শ্বাস পায় কোথেকে? আবার সেটা প্রশ্ন। ওখানে কি এখন সাহসী লোক কেউ নাই? তাহলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এদের দিয়ে রক্ষা হবে কিভাবে? ট্যাঙ্ক কিনে দেওয়ার থেকে শুরু করে বিমান বাহিনী, নৌবাহিনী প্রত্যেকেরই তো আমি আধুনিক সরঞ্জামাদি কিনে দিয়ে, কোথায় সাবমেরিন থেকে শুরু করে আমি ক্লিন্টন পর্যন্ত দিয়েছি। সশস্ত্র বাহিনী করে সেই বঙ্গবন্ধু ট্যাঙ্ক কিনে দিয়েছে, তারপর আমি কিনে দিলাম। হ্যাঁ, ওটা বোধহয় শুধু আমাদের হত্যার জন্য ব্যবহার হতে পারে, আর এখন আর তা হয় না। এটা হলো কথা। এই তিনটা কথা তো দিছে আমাদেরকে, এই তিনটা কথাই তো পালন করতে হবে। একটা কথা বাদ যাবে, এই তিনটা থেকে কোনো কাজ হবে না, কেউ কিচ্ছু করতে পারবেন না। দেশে একটা বড় ঢেউ আসবে, সুনামি আসবে, ঝড় আসবে। ওই ঝড়টা কি জানেন? বলে এখন একটার পর একটা ভাবতেছে কোথায় দিলে দেশ এগিয়ে যাবে, কোথায় দিলে দেশ পিছিয়ে যাবে। আমরা সবাই থাকি সময়ের অপেক্ষায়। দর্শক, আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর এবার শেখ হাসিনাকে 1400 বার ফাঁসি দেওয়ার আবেদন জানালেন। হ্যাঁ, তিনি বললেন 1400 মানুষকে খুনের দায়ে তাকে 1400 বার ফাঁসি দিতে হবে। চমৎকার একটি খবর নিয়ে এসেছি আপনাদের সামনে। এই যে একটা টার্ন, এই টার্নটা কখন হলো, এই টার্নিং পয়েন্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটি কিন্তু আমাদেরকে বুঝতে হবে। যদি আমরা বুঝতে না পারি তাহলে কিন্তু অনেক কিছু আমরা ভুলিয়ে ফেলবো। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, আলোচিত সেনাবাহিনীকে নিয়ে ডক্টর ইউনূসের কঠিন সিদ্ধান্ত, সেনা প্রধানকে 5 দিনের আলটিমেটাম জাতিসংঘের এবং জেনারেল ওয়াকারকে নিয়ে শেখ হাসিনার অডিও রেকর্ড ফাঁস হওয়া নিয়ে করা আমাদের আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিবেন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আর মাত্র 5 দিন বাকি। কি করবেন জেনারেল ওয়াকার? আজকের আলোচনায় পুঙ্খানুপুঙ্খ রূপে বিশ্লেষণ হবে। আমরা যদি শুরু থেকে শুরু করি, আমি জেনারেল ওয়াকারুজ্জামানের কাছের লোকদেরকে জিজ্ঞেস করেছিলাম। তারা আমাকে যেটা বলেছে সেটা হচ্ছে যে জেনারেল ওয়াকার তিনি কখনোই এই সেনাবাহিনীর অভিযুক্তদের রক্ষা করার জন্য সরকারের উপর চাপ প্রয়োগ করেননি এবং করবেনও না। তিনি যা করতেছেন, তিনি একটা সমঝোতা করার চেষ্টা করতেছেন সরকার এবং বিচার বিভাগের ভিতরে, যাতে তারা ন্যায় বিচার পায় এবং লঘুদণ্ড পায়। এখন লঘুদণ্ড কিভাবে? সেটা হচ্ছে যে রাজসাক্ষীর মাধ্যমে, অথবা এমন কোন আইনের কোন বিশ্লেষণ আছে কিনা যেটা দ্বারা বলা যায় যে তারা তো সরকারের নির্দেশ অনুযায়ী কাজ করেছেন, তারা তো ইচ্ছা করে অপরাধ করেননি, বাট শাস্তি পেতেই হবে, কিন্তু দণ্ডটা একটু লঘু যায় কিনা। এবং এই অভিযুক্ত সেনা কর্মকর্তারা তারা অলরেডি বুঝে গিয়েছেন যে ওয়াকার তাদেরকে বাঁচাবেন না। এবং ঠিক এই কারণেই মেজর জেনারেল কবির তিনি আইনজীবী বিষয়ে কথা বলার জন্য বেরিয়ে যান এবং তারপর তিনি বর্ডার ক্রস করে ভারতে চলে যান, যেটা কিন্তু সেনাবাহিনী জানতো না। আবার আরেকজন দেখলাম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সরোয়ার, তিনি সিএমএইচে ভর্তি হয়েছেন কারণ তার মন ভালো না। তিনি বিচার কার্যে শঙ্কিত, বিচার হলে তার কি হবে, কি শাস্তি হবে, সেই চিন্তায় তিনি ট্রমাটাইজ হয়ে গিয়ে সিএমএইচে ভর্তি হয়েছেন। এবং তার পরিবার ফেসবুকে আবেগঘন পোস্ট দিচ্ছেন, তার ছোট ভাই, তার বোন, তার বন্ধুরা, যে উনি নাকি নির্দোষ। আমার প্রশ্ন, 2021 সালে যখন গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অপরাধে আপনার ভাই এই ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সরোয়ার তিনি মার্কিন স্যাংশন প্রাপ্ত হয়েছিলেন, তখন তো আপনারা কিছু বলেননি। তখন তো এই যে মার্কিন স্যাংশন প্রাপ্ত হয়েছেন, এটাকে পুঁজি করে হাসিনাকে বলেছেন, দেখুন আপনার জন্য আমরা মার্কিন স্যাংশন প্রাপ্ত হয়েছি, আমাদেরকে রিওয়ার্ড করুন। তখন কিছু বলেন নাই। এখন যখন বিচারের মুখোমুখি হবে, এখন আবেগ ঘন বক্তব্য। যেই মুস্তফা সরোয়ার এই গুম খুনের সঙ্গে জড়িত, যেটা আমেরিকা ইনভেস্টিগেশন করেই কিন্তু তাদের উপর স্যাংশনটা দিয়েছিল, এখন উনি সিএমএইচে ভর্তি হয়েছেন ট্রমাটাইজ। এবং আরেকজন আছেন সারোয়ার বিন কাশেম, তিনি একসময় র্যাবের মুখপাত্র ছিলেন, তার কপালে কালো দাগ আছে নামাজ পড়তে পড়তে। তার আত্মীয় স্বজনও ফেসবুকে আবেগ ঘন পোস্ট করেন যে আমাদের আত্মীয় সারোয়ার বিন কাশেম নির্দোষ, তাকে ফাঁসানো হয়েছে, এই সেই বিভিন্ন কথাবার্তা। এখন কারো কোনো দোষ নেই, এখন সবাই নির্দোষ, কারণ তারা বুঝে গিয়েছেন যে জেনারেল ওয়াকার তাদেরকে সেভ করবেন না। এবং জেনারেল ওয়াকার নিজেই হচ্ছেন ওপেন হার্ট সার্জারির পেশেন্ট, তিনি সিঁড়ি বেয়ে উঠতে পারেন, ক্লান্ত হয়ে পড়েন। তার কথা হচ্ছে, সরকার আমাকে যে কদিন রাখে আমি থাকবো, না রাখলে চলে যাব, কোনো সমস্যা নেই, কিন্তু যে কদিন আছি আমার দায়িত্ব পালন করে যাব। আমি কখনোই সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে মুখামুখি সংঘাতে যাব না, আমি সমঝোতার মাধ্যমে চেষ্টা করব। এখন বাকি আছে আর 5 দিন, কি করবেন তিনি? এবং দেখুন, ওয়াকারুজ্জামানের কিছু ইচ্ছে থাকলেও করার নাই, কারণ অলরেডি বিভিন্ন জায়গা থেকে অলরেডি প্রেশার আছে যে এইসব অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিচার করার জন্য। মার্কিন যুক্তরাষ্ট্র ইনডাইরেক্টলি প্রেশার দিয়েছে, যেটা অনেক ভিজিবল না, কিন্তু তাদের যেই মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ,
তারাও এই বিচারকে স্বাগত জানিয়েছে। সেই হিউম্যান রাইটস ওয়াচ এই বিচার কার্যক্রমকে স্বাগত জানিয়েছে এবং তারা বলেছে যে অবশ্যই এদের বিচার হওয়া উচিত, কারণ তারা প্রত্যক্ষ গণহত্যা এবং গুম খুনের সঙ্গে জড়িত। এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক তিনিও এই বিচার কার্যক্রমকে সমর্থন করেছেন। প্রথম আলোর খবর, বাংলাদেশে বিগত সরকারের আমলে গুম ও নির্যাতনের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বিচার প্রক্রিয়া শুরু করাকে জবাবদিহিতা নিশ্চিতের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। তিনি এতে আন্তর্জাতিক আইন অনুযায়ী যথাযথ প্রক্রিয়া অনুসরণ ও ন্যায় বিচারের সর্বোচ্চ মান অনুসরণ করার আহ্বান জানিয়েছেন। বুধবার জেনেভায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার দপ্তর থেকে তিনি বলেন যে গুমের ঘটনার বিচার প্রক্রিয়া মধ্য দিয়ে দেশটিতে প্রথমবারের মতো গুমের ঘটনায় আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে। এটি ভুক্তভোগী এবং তার পরিবারের জন্য একটি তাৎপর্যপূর্ণ মুহূর্ত। এবং আরো বলা হয়েছে, গত সপ্তাহে বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গুম এবং নির্যাতন সংশ্লিষ্ট মানবতা বিরোধী অপরাধের অভিযোগে 2টি মামলা আনুষ্ঠানিকভাবে উত্থাপন করেছে। এইসব ঘটনা যথাক্রমে টাস্ক ফোর্স ফর ইন্টারগ্রেশন সেল TFIC এবং জয়েন্ট ইন্টারগ্রেশন সেল, যেটা নাকর বলা হয়, JIC তে সংগঠিত হয় বলে অভিযোগ রয়েছে। ট্রাইব্যুনাল এই মামলাগুলোতে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া ব্যক্তিদের মধ্যে অধিকাংশই সাবেক সেনা কর্মকর্তা হলেও বর্তমান সেনা কর্মকর্তারা কিন্তু রয়েছেন এবং এর মধ্যে DGFI এর কয়েকজন সাবেক মহাপরিচালক এবং র্যাবের সাবেক কর্মকর্তারা রয়েছেন। এবং আরো বলা হয়েছে যে গত শনিবার সেনাবাহিনী ঘোষণা দিয়েছে যে তারা বিগত সরকারের আমলে সংগঠিত গুরুতর অপরাধের অভিযোগে অভিযুক্ত 1 ডজনেরও বেশি সেনা কর্মকর্তাকে হেফাজতে নিয়েছে। সুষ্ঠু ও স্বচ্ছ ফৌজদারি বিচার প্রক্রিয়া নিশ্চিতের জন্য সেনাবাহিনীর ওই কর্মকর্তাদেরকে একটি উপযুক্ত, খেয়াল করেন, উপযুক্ত বেসামরিক আদালতে হাজির করা খুব গুরুত্বপূর্ণ। মানে জাতিসংঘ স্পষ্টভাবে বলেছে যে এই যে তোমরা এই অভিযুক্ত কর্মকর্তাদেরকে সেনা হেফাজতে নিয়েছো, এটা যথেষ্ট না, এবং তাদের বিচার যে বলতেছো যে সামরিক আইনে হবে, এটা যথেষ্ট না। হেফাজতে থাকা 15 জনকে একটি বেসামরিক আদালতে হাজির করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মানে কি? তার মানে জাতিসংঘ স্পষ্ট বলেছে যে এই সেনা আইন, সেনা হেফাজত, এগুলি আমরা মানি না, তাদেরকে দ্রুত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করতে হবে। এবং এটা জেনারেল ওয়াকারের উপরে একটা স্পষ্ট সরাসরি চাপ, এতে কোনো সন্দেহ নেই। ভলকার তুর্ক বলেন, আমি যথাযথ আইনি প্রক্রিয়া ও ন্যায় বিচারের সর্বোচ্চ মান আন্তর্জাতিক আইনে যার নিশ্চয়তা দেওয়া হয়েছে তার প্রতি পূর্ণ শ্রদ্ধা প্রদর্শনের আহ্বান জানাচ্ছি। এসব সংবেদনশীল ও তাৎপর্যপূর্ণ মামলায় ভুক্তভোগী এবং সাক্ষীদের সুরক্ষা খুবই গুরুত্বপূর্ণ। এবং তিনি বলেছেন যাতে কোনো মামলাতেই মৃত্যুদণ্ড না হয়, সর্বোচ্চ সাজা হয় যাবজ্জীবন কারাদণ্ড। এটা পশ্চিম স্ট্যান্ডার্ড অনুযায়ী তিনি বলেছেন, কারণ ইউরোপের অনেক দেশেই মৃত্যুদণ্ড নেই। এবং আপনারা জানেন জাতিসংঘ যেই 200 পৃষ্ঠার প্রতিবেদন দিয়েছে জুলাই হত্যাকাণ্ড নিয়ে, সেখানে জাতিসংঘের রিপোর্টে সরাসরি সেনাবাহিনীকে গণহত্যার এই অন্যতম পার্ট বলে উল্লেখ করা হয়েছে এবং বলা হয়েছে যে পুলিশ, র্যাব, বিজি পাশাপাশি সেনাবাহিনীর গুলিতেও অনেক মৃত্যুর ঘটনা ঘটেছে, যেটা কিন্তু সেনাবাহিনীর প্রতি একটা বড় আঘাত। এবং আজকে এই জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক তিনি স্পষ্ট বলেছেন যে এই সেনাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করতে হবে, সময় আছে মাত্র 5 দিন। শুধু কি তাই, এদিকে TIB, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, তারাও বলেছে যে এই সেনাদেরকে সেনা হেফাজতে রাখা যাবে না। আমি প্রথম থেকে আবার পড়ি। TIB বলেছে যে পতিত স্বৈরাচার শাসনামলে সংগঠিত গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও নির্যাতনের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের সেনা হেফাজতে রাখার সিদ্ধান্ত সাংবিধানিক অঙ্গীকার এবং আইনের সমান প্রয়োগের মানদণ্ডে প্রশ্নবিদ্ধ বলে মনে করতেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, এবং সংস্থাটি এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। হাসিনা এবং ভারত সবসময় চেয়ে আসছে যে এই সেনাবাহিনীর মেরুদণ্ডটা ভেঙে দেওয়ার জন্য। সে বলছে যে এখন কি সেনাবাহিনীতে কোনো সাহসী লোক নাই, এরা কিভাবে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে? আপনি দেখেন উস্কানির লাইনগুলা দেখেন, ওয়ারেন্টি সুপারে এত শ্বাস পায় কোথেকে? আবার সেটা প্রশ্ন, ওখানে কি এখন সাহসী লোক কেউ নাই? তাহলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এদের রক্ষা হবে কিভাবে? ট্যাঙ্ক কিনে দেওয়ার থেকে শুরু করে বিমান বাহিনী, নৌবাহিনী, প্রত্যেকেই তো আমি আধুনিক সরঞ্জামাদি কিনে দিয়ে, কোথায় সাবমেরিন থেকে শুরু করে MiG-21 পর্যন্ত দিয়েছি। সশস্ত্র বাহিনী যোগ করে সেই বঙ্গবন্ধু ট্যাঙ্ক কিনে দিয়েছেন, তারপর আমি কিনে দিলাম। হ্যাঁ, ওটা বোধহয় শুধু আমাদের হত্যার জন্য ব্যবহার হতে পারে, আর এখন আর তা হয় না। এটা হলো কথা। তো আপনি দেখেন সুমন ভাই যে এই যে ভয়ঙ্কর কথা হচ্ছে তার সর্বশেষ কথাটা, যে এই যে ট্যাঙ্ক কিনে দিলাম, সেই ট্যাঙ্ক বোধহয় আমাদেরকে হত্যার জন্য ব্যবহার হয়েছে, এখন আর হয় না। এটা কিন্তু একদম প্রত্যক্ষ মানে ইউনূসকে হত্যার হুমকি হাসিনার পক্ষ থেকে। এবং আপনি যদি দেখেন যে মানে স্পষ্ট যে উস্কানি, যে দেশ রক্ষা বাহিনীর বিচার হচ্ছে যেখানে স্বাধীনতা বিরোধীদের বিচার হয়েছে, মানে কে অধিকার দিয়েছে, সেনা আইনি বিচার হবে। তো হাসিনার এই বক্তব্যটাকে একজন সাবেক সেনা কর্মকর্তা হিসেবে আপনি যদি একটু বিশ্লেষণ করেন যে এই যে বিভ্রান্তিকর যে উস্কানি, এটাকে আপনি কিভাবে দেখছেন তাদের বক্তব্যকে? এই কথাটা বলছে যে ট্যাঙ্ক কেনা হয়েছিল, সেটা তো তাহলে আমাদের মারবার, মানে ওর বাপরে মারার জন্য সেই কথা বলতেছে, এবং এখন কেন তাহলে সেটা ব্যবহার হইতেছে না আর কাউকে মারার জন্য?
সে ওই একটা উস্কানি দিয়ে রাখলো। এখন এই এবং উস্কানি আমি একটা জিনিস বলি, সে বলছে যে এখন কি সেনাবাহিনীতে কোনো সাহসী লোক নাই, এরা কিভাবে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে? আপনি দেখেন উস্কানির লাইনগুলা দেখেন, মানে ক্রমাগত। এখন ওই তো বেশি করে জানি যে সেনাবাহিনীতে সাহসী লোক ছিল কি ছিল না। আমি একটা সাহসের এক্সাম্পল দিই। চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস বিরোধী অভিযানে মেজর মাহমুদ 17 বেঙ্গলের, উনি গুলি খালেন, গুলি খেয়ে পড়ে গেছেন, 3টা গুলি লাগছে না। সেই অবস্থায় উনি কিন্তু বলতেছে আমার সামনে থেকে গুলি আসতেছে, সাথে সৈনিকদের বলতেছে এলএমজিটা আমার কাছে দে, তাহলে আমি ফায়ার করব, আর তোরা পিছনে সাবধানে থেকে ফায়ার কর। মানে তার সাহস এত, সে জানে সে গুলি খাইছে, সেই অবস্থায় সে সন্ত্রাসীদের বিরুদ্ধে সে গুলি করে যাচ্ছে এবং নিশ্চিত করছে তার সাথে সৈনিকরা যাতে নিরাপত্তায় থাকে। এইটা হলো সাহস। এই সাহসটা এই খুনি হাসিনাই তো 2009 সালে বিডিআর হত্যাযজ্ঞের মাধ্যমে শুরু করছে। আমাদের কি সাহস নাই? আমাদের সবার আলহামদুলিল্লাহ সাহস আছে। বাট তারা, হাসিনা এবং ভারত মিলে যখন বুঝলো যে তাদের টিকে থাকবার এবং বাংলাদেশকে দখলে রাখবার জন্য যদি সব থেকে বড় কোনো শক্তি আসে জনগণের বাইরে, অবশ্যই সেটা হচ্ছে আমাদের সশস্ত্র বাহিনী, যাদেরকে ভেঙে ফেলতে হবে, যাদের মনোবল ভেঙে ফেলতে হবে। 2009 সালে আমাদের বিডিআর হত্যাযজ্ঞের মাধ্যমে সেটা শুরু করলো। সেটা শুধু সেই 57 জনকে শহীদ করানো না, তাদেরকে হত্যা করা না, বাকি আর্মিকে একটা মেসেজ দেওয়া হলো, দেখো বাকিদের পরিণতি কিন্তু এমন হবে আমাদের সাথে না থাকলে। এর মধ্যে যারা সাহসী, ধরেন 98%, তারা ভয় পাইল না, 2% ভয় পেয়ে তার কাছে বিক্রি হয়ে গেল। আজকে আমরা যাদেরকে দেখতেছি গুম, খুন, অন্যান্য অভিযোগে, তারা হচ্ছে সেই 2%-এর প্রতিনিধিত্ব করে, বাকি 98%-এর না। তো হাসিনা, আমাদের সাহস আছে, তুমি বাংলাদেশে আসো, আমি জানি তোমার আসবার কোনো ইচ্ছা নাই, বাংলাদেশে আসো, তোমার পশ্চাৎ দেশের কোন চামড়া কতটুকু অক্ষত থাকে সেটা বাংলাদেশের জনগণ বুঝাই দিবে। সেনাবাহিনীরও সেখানে হাত দেওয়ার দরকার নাই, সেই নোংরা জায়গায় সেনাবাহিনী হাত দেয় না। এটা হচ্ছে আমার বক্তব্য। তো ভাই, ও তো শুরু করছিল ওর বক্তৃতা লুঙ্গি ড্যান্স নিয়ে, যে কেন এই সময় 32 ভাঙার পরে লুঙ্গি ড্যান্স হতেছে। আমাদের এই যে শেখ মুজিব হত্যার কারণে যাদেরকে ফাঁসি দিল, যাদেরকে সে জবাই করলো, সেখানে সে কোন ড্যান্স করছিল তখন? হাসিনা ল্যাপ ড্যান্স করছিল কারো কোলাবাসে। তো এই জায়গাগুলোতে হাসিনা জানে নিজে সেই যে জিনিসগুলো বলতেছে, সে বলতেছে আইসিটির কি অধিকার আছে ওয়ারেন্ট ইস্যু করবার, কে তাদেরকে সে অধিকার দিছে? জনগণ সেই অধিকার দিছে। আজকে জনগণ সাংবিধানিক ভাবেই আদালতের মাধ্যমে এই অধিকারটা দিছে আইসিটিকে, যে আইসিটি সেই বিচার কাজ চালাবে এবং জিনিসটা ক্লিয়ার। সে উস্কানোর চেষ্টা করতেছে সেনাবাহিনীর বিরুদ্ধে এই মামলা, সেনাবাহিনীর বিরুদ্ধে তো মামলা হয় না, আইসিটি জানে, দেশের জনগণ জানে, আমরা সবাই জানি আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী, তারা তো এই গুম খুনের সাথে সরাসরি সবাই যুক্ত না, মাত্র কয়েকজন যুক্ত, যেটা আমরা জেনারেল ওয়াকারকে এবং বাকি সবাইকে অনেক আগে থেকে বলতেছিলাম যে এই অবস্থায় নিয়ে আসেন না, যেখানে হাসিনা এবং তার মতো লোকজন কালার করার চেষ্টা করবে সেনাবাহিনীকে, অপমান করবার চেষ্টা করবে আমাদের ইউনিফর্মকে, এবং আলটিমেটলি তাতে লাভ কি হবে? ভারতের লাভ হবে আমাদের সেনাবাহিনীকে দুর্বল করে ফেলা। এদিকে ক্ষোভ বিক্ষোভের মুখে জুলাই সনদের অঙ্গীকারনামার 5ম দফা সংশোধন। জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ আজ দুপুরের দিকে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আন্দোলনরত জুলাই বীর যোদ্ধাদের উদ্দেশ্যে কথা বলেন। ক্ষোভ বিক্ষোভের মুখে জুলাই জাতীয় সনদের অঙ্গীকারনামার 5ম দফা সংশোধন করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। দফাটিতে আগে ছিল গণ অভ্যুত্থান পূর্ব 16 বছরের ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে গুম, খুন ও নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের এবং 2024 সালে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানকালে সংঘটিত সকল হত্যাকাণ্ডের বিচার, শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও শহীদ পরিবারগুলোকে যথোপযুক্ত সহায়তা প্রদান এবং আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করব। সংশোধিত দফায় বলা হয়েছে, গণ অভ্যুত্থান পূর্ব বাংলাদেশের 16 বছরের আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে গুম, খুন ও নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের এবং 2024 সালের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানকালে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার সহযোগী আইনশৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্যদের দ্বারা সংঘটিত সকল হত্যাকাণ্ডের বিচার, শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও শহীদ পরিবারকে এবং জুলাই আহতদের রাষ্ট্রীয় বীর আহত জুলাই বীর যোদ্ধাদের যথোপযুক্ত সহায়তা প্রদান, যেমন মাসিক ভাতা, সুচিকিৎসা, পুনর্বাসন ব্যবস্থা এবং শহীদ পরিবার ও আহত বীর যোদ্ধাদের আইনগত দায় মুক্তি, মৌলিক অধিকার সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করব। আজ শুক্রবার বেলা 2টার দিকে জাতীয় ঐক্যমত্য কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সংশোধনের কথা জানানো হয়। দফাটি নিয়ে আপত্তি তুলেছিলেন নিজেদের জুলাই শহীদ পরিবার
ও আহত যোদ্ধা পরিচয় দেওয়া ব্যক্তিরা। তারা গতকাল বৃহস্পতিবার রাতে জাতীয় সংসদ ভবনের সামনের মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিক্ষোভ করেন। আজ সকালে তারা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ 2025 স্বাক্ষর অনুষ্ঠান স্থলে অবস্থান নেন। দুপুরের দিকে অনুষ্ঠানের মঞ্চের সামনে থেকে তাদের সরিয়ে দেয় পুলিশ। সেখানে অবস্থানকারীদের লাঠিপেটা করতে দেখা যায় পুলিশকে। পরে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাও ঘটে। সংঘর্ষ চলাকালে কয়েকটি যানবাহন ভাঙচুরও করা হয়।